সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি গৌতম সরকার, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব তা হলো তোমাদের সপ্তম শ্রেণীর দ্বাদশ অধ্যায় থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পাঠ 1-2 নিয়ে আমরা আলোচনা করব। আর এই 1-2 রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সম্পর্কে কিছু আলোচনা। চলো প্রথমে আমরা জানব বাংলাদেশের সহযোগিতার ধারণা সম্পর্কে। আর এই পাঠের মাধ্যমে আমি আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখলে তোমাদের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ধারণা এবং গুরুত্বটা বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা জানব আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সম্পর্কে। আন্তর্জাতিক সহযোগিতার ধারণা বলতে আমরা কি বুঝি সেই বিষয় সম্পর্কে আমরা এখন দেখব। দেখো, বিশ্বের প্রত্যেক রাষ্ট্রই কিন্তু তাদের নিজেদের কল্যাণে বা নিজেদের স্বার্থে বৈদেশিক নীতি প্রণয়ন করে। বৈদেশিক নীতি কি? নীতি অর্থাৎ নিয়ম। বৈদেশিক কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম তারা পালন করে থাকে। আর এই বৈদেশিক নীতির মূলে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা, অর্থাৎ একে অন্যের উপর নির্ভর করা, যার মাধ্যমে নিজ দেশের স্বার্থ সংরক্ষণ করা যায়। অর্থাৎ অন্য দেশের যে নিয়মকানুন রয়েছে তা যদি আমি পালন করি, সেই দেশের সাথে আমার দেশের একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। সেখানে রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। দেশগুলোর বিশ্বের বিভিন্ন অঞ্চলে কি আছে? 7টি মহাদেশে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের মহাদেশ কয়টি? 7টি। আমরা জানি যে আমাদের মহাদেশ হলো 7। আর এই দেশগুলোর স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেই অনেক দেশই সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। কারণ কি? আত্মনির্ভরশীল বলতে কি বুঝি আমরা? যে নিজেই স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ ওই দেশ অন্য কোনো দেশের উপর কোনো দ্রব্য বা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না, এমনটা কিন্তু নাই। অর্থাৎ সে আত্মনির্ভরশীল নয়। এছাড়া দেশগুলো রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। আর এই যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করতে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অন্য দেশ বা সংস্থার সহযোগিতা বা সাহায্য। যেমন মনে করো, আমাদের বাংলাদেশে জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কিন্তু আমরা জানি। একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের পক্ষে এককভাবে এই সমস্যাগুলো পুরোপুরি কখনোই সমাধান করা সম্ভব নয়। যার ফলে এই সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশকে কি করতে হয়? অন্য দেশ থেকে বা সংস্থার কাছ থেকে সাহায্য নিতে হয়। আর যখন এই যে অন্য দেশ থেকে সাহায্য নেওয়া বা সহযোগিতা নেওয়া, এই সহযোগিতা নেওয়ার কাজটা বা দেওয়ার কাজটা করে থাকে কোনো একটা সংস্থা, যেটাকে আমরা কি বলি? এই আন্তর্জাতিক সংস্থা বলে থাকি। তো উপরের যে আলোচনায় বা আমরা ইতিমধ্যে যে আলোচনা করলাম, এখানে দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি যে বিশ্বের দেশগুলোর স্বাধীন হলেও তাদের মধ্যে কিন্তু রয়েছে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা বা বন্ধুত্বের অভাব। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা ছাড়া বা একে অন্যের সহযোগিতা ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারবে না। কেবল এককভাবে কোনো অঞ্চলের প্রতিবেশী বা দেশগুলোর মধ্যেই বিশ্বের যে দূর দূরান্তে অবস্থিত হলেও দেশগুলোর মধ্যে এই ধরনের যে সহযোগিতা ও বন্ধুত্ব গড়ে উঠতে পারে। কিসের মাধ্যমে? এই সহযোগিতার গুরুত্ব থেকে, অর্থাৎ এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্য দিয়ে। এসব আন্তর্জাতিক যে সংস্থা, এটা বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে। তার মধ্যে বিশেষ করে আমরা বলতে পারি জাতিসংঘের কথা। তোমরা জাতিসংঘের নাম শুনেছ। এই জাতিসংঘের কথা আমরা বলতে পারি। সেখানে রয়েছে ওআইসি আছে, ওআইসি আছে, কমনওয়েলথ, তোমরা কমনওয়েলথের নাম শুনেছ, তোমরা জাতিসংঘের নাম শুনেছ, ওআইসির নাম শুনেছ। এগুলো সবই হলো এক একটা আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা। আর এসব আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশকে সহযোগিতা দিয়ে থাকে, যার মাধ্যমে বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার
ধারণা সম্পর্কে জেনেছি। এখন আমরা যে বিষয় সম্পর্কে জানব তা হলো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে। কেন এই আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব রয়েছে বা সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। আগেই বলেছি যে একটা দেশ কিন্তু নিজেই সে তার সকল চাহিদা পূরণ করতে কখনোই সক্ষম হয় না, যার কারণে তাকে অন্য দেশ থেকে এই ধরনের সহযোগিতা বা সাহায্য গ্রহণ করতে হয়। আর সেই কারণে এই সহযোগিতার গুরুত্বটা অপরিসীম। চলো আমরা এই বিষয় সম্পর্কে আরও কিছু কথা জেনে নিব। দেখো, বর্তমান যুগ পরস্পর নির্ভরশীলতার যুগ, অর্থাৎ একে অন্যের উপর নির্ভর করেই তারা তাদের উন্নতি লাভ করতে পারে। আর এই পারস্পরিক নির্ভরশীলতার এই যুগে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নাই। মানে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কোনো দেশ তাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। এজন্যই বলা হয়েছে যে এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ছাড়া তাদের কোনো বিকল্প উপায় নাই। তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা গড়ে উঠেছে। দেখো, একটি দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তিসহ ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের যে সহযোগিতার প্রয়োজন হতে পারে। অনেক সময় একটি দেশ সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অন্য দেশকে সাহায্য করে। দ্বিপাক্ষিক চুক্তি কি? যখন দুটো দেশের মধ্যে একটা বাণিজ্যিক চুক্তি হতে পারে বা বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সম্মতি প্রকাশ করে যে হ্যাঁ, আমি অন্য দেশের সঙ্গে ব্যবসা করতে চাইবো, সেখানে আমার লাভের পরিমাণ কি থাকবে, এই ধরনের যাবতীয় যে চুক্তি রয়েছে, এইটাই হলো দুই দেশের মধ্যে একটা চুক্তি হওয়া বা দ্বিপাক্ষিক চুক্তি সংগঠিত হওয়া। আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও এই সহযোগিতাগুলো হয়ে থাকে। দুটো দেশের মধ্যে হতে পারে বা দুটো দেশের মধ্যবর্তী কোনো সংস্থা এসে এই দুটো দেশের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারে। সেইগুলোই হলো এই আন্তর্জাতিক সংস্থা। মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি যখন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশগুলো তাদের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধান করার যে চেষ্টা করা হয়, সেই চেষ্টার কাজগুলো কারা করে থাকে? এই আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা করে থাকে। আর অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করে এই সহযোগিতা সংস্থাগুলো। আবার এমন অনেক সময় সমস্যা দেখা দেয় যেগুলোর সাথে একাধিক দেশের স্বার্থ জড়িত থাকে বা একাধিক দেশের স্বার্থ জড়িত থাকার কারণে সেই সকল সমস্যাগুলো কিন্তু এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে সম্ভব হয়ে থাকে সমাধান করা। ফলে বিভিন্ন দেশের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা ছাড়া সেই সমস্যা অনেক সময় সম্ভব হয় না। আর এজন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেশ অথবা অন্য কোনো দেশ তাদের উন্নতি লাভের জন্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ছাড়া তাদের একার পক্ষে উন্নতি লাভ করা সম্ভব নয়। এমনকি একটা দেশের সঙ্গে অন্য দেশের বিরোধ হতে পারে বা একটা দেশের সঙ্গে অন্য দেশের জায়গা বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা অসহযোগিতামূলক ভাব তৈরি হতে পারে। তাই সর্বোপরি আমরা বলতে পারি যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম, কারণ একটা দেশের উন্নতির জন্য এই সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, আর তা হলো আমরা আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্থা রয়েছে, আর তা হলো কি? জাতিসংঘ। তোমরা নাম শুনেছ, তোমরা জেনেছো জাতিসংঘ সম্পর্কে। এখন আমরা এই জাতিসংঘ সম্পর্কে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আর এই পাঠে আমরা জানব আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাতিসংঘ গঠনের পটভূমি সম্পর্কে, অর্থাৎ এই জাতিসংঘ কিভাবে গঠিত হয়েছিল তার কিছু ইতিকথা বা শুরুর কথা আমরা আজ এই পাঠের মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে জানব। আমরা জানি 20 শতাব্দীর প্রথম ভাগে 25 বছরের ব্যবধানে পৃথিবীতে কি হয়েছিল? পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল, যার প্রথম যুদ্ধ হয়েছিল 1914 সালে এবং দ্বিতীয়টি 1939 সালে সংঘটিত হয়েছিল।
আর বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এজন্যই সেটাকে বলা হয়েছিল কি বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধা, অর্থাৎ এই যুদ্ধের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যার জন্য মানবজাতির অগ্রগতিতে বাধা পড়েছিল। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ তখন কিভাবে এই যুদ্ধকে থামানো যায়, কিভাবে শান্তি স্থাপন করা যায়, এটার জন্য সবসময় চেষ্টা করে গিয়েছিল। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে সংগঠিত হয়েছিল একটা সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা একটু খেয়াল করবে, কারণ তোমাদের বিভিন্ন সময় জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন আমি এখানে বলি, লিগ অফ নেশনস গঠিত হয় 1920 সালে। এখানে প্রশ্ন হতে পারে লিগ অফ নেশনস কত সালে গঠিত হয়। এই লিগ অফ নেশনস গঠিত হয় 1920 সালে, কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে সেই সংস্থাটি স্থায়িত্ব লাভ করতে পারেনি। আর এই লিগ অফ নেশনস গঠিত হয়েছিল কি উদ্দেশ্যে? যুদ্ধটাকে থামানোর জন্য, শান্তি স্থাপনের জন্য, কিন্তু বিভিন্ন দেশ তাদের স্বার্থ নিয়ে চিন্তায় ছিল বিধায় এই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করতে পারেনি এবং তাদের কার্যক্রম চালাতে পারেনি। ফলে 1939 সালে দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছিল পৃথিবীকে গ্রাস করেছিল, অর্থাৎ পরবর্তীতে 1914 সালের পরে আবার এই 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তখনও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল মানুষের, দেশের। পরে জাপান যে আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, মারা যায় তখন লাখ লাখ মানুষ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা, এটা দেখে বিশ্ববাসী খুব শঙ্কিত এবং হতবাক হয়ে গিয়েছিল। কারণ তোমরা জানো, সেই জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা, এই বোমার আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হয়ে অনেক মানুষ এখানে প্রাণহানি হয়েছিল। তাদের মনে দানা বাঁধে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, অর্থাৎ এই যুদ্ধ দেখে মানুষ ভয়ে কিভাবে এই যুদ্ধ থেকে রেহাই পাওয়া যায় সেটা খোঁজার জন্য মানুষের মনে তখন শান্তি স্থাপনের জন্য চিন্তা কাজ করতে থাকে। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। কি করতে হবে? যুদ্ধকে বাদ দিতে হবে। দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। অর্থাৎ যুদ্ধকে বাদ দিয়ে কিভাবে শান্তি স্থাপন করা যায় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মানুষ ভাবতে শুরু করে। এবং 1941 সাল থেকে বিশ্ব তখন যেসব নেতৃবৃন্দ ছিল, বিশ্বের নেতারা, তারা জাতিসংঘ প্রতিষ্ঠায় কাজ শুরু করে দেয়। তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইনস্টন, কি নাম বলেছি? উইনস্টন চার্চিল। তৎকালীন সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের উদ্যোগে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে অবশেষে 1945 সালের 24শে অক্টোবর এই 1945 সালের 24শে অক্টোবর কি হয়? জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এইভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য কোনো যুদ্ধের ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘের জন্ম হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে জাতিসংঘের জন্ম হয়েছিল কত সালে? 1945 সালে। এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জাতিসংঘ কত সালে গঠিত হয়? 1945 সালে 24 অক্টোবর এই জাতিসংঘ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে জেনেছো এবং পরবর্তীতে আমরা জাতিসংঘ সংক্রান্ত আরও অনেক বিষয় সম্পর্কে জানব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।